আচ্ছা, তো আজকের ক্লাসে আমরা পড়বো মানব শারীরতত্ত্ব, নট শরীরতত্ত্ব। শারীরতত্ত্ব। তো মানব শারীরতত্ত্ব, রক্ত সঞ্চালনের প্রথম পাঠটুকু। আমরা শেষের পাঠটুকু শেষ করছি, যেটা হার্ড পার্ট ছিল। আমরা পড়বো হচ্ছে প্রথম পার্টটুকু। তো প্রথম পার্টে আমাদের অ্যাকচুয়ালি এটা আগে পড়া উচিত ছিল, কিন্তু আমরা যেহেতু একটু উল্টা দিকে পড়লে বেশি ভালো লাগে, আমরা সেটাই করে আসছি। তো আমরা আগে পড়বো হচ্ছে রক্ত, এখন পড়বো হচ্ছে রক্ত নিয়ে। তো রক্ত নিয়ে আমাদের সাধারণ যে আলোচনাগুলো ছিল, যে রক্ত হচ্ছে একটা তরল পদার্থ, যেটা কি করে আমাদের সারা দেহে, রক্তটা আমাদের সারা দেহে ভ্রমণ করে, তাই না? রেসপন্স দিবা। রক্তটা আমাদের হচ্ছে সারা দেহে ভ্রমণ করে। যে ধরো, এটা হচ্ছে আমাদের একটা দেহ, এটা হচ্ছে মাথা, দেন এটা হচ্ছে হাত, তারপরে এ পর্যন্ত হচ্ছে উপরেটুকু বুক, তারপরে পেট, তারপরে এখানে কোমর। আচ্ছা, হয়েছে। তারপরে এখানে হচ্ছে পা, পায়ের পাতা। তো এই যে আমাদের একটা ফুল দেহ, পাতা, হাত পা। আমাদের হৃৎপিণ্ড থাকে কোথায়? থাকে হচ্ছে বুকে। এই জায়গাটাতে হচ্ছে হৃৎপিণ্ড আছে। তো এখান থেকে কি হয়? রক্ত হাতে যায়, পায়ে যায়, দুই পায়ে যাবে, দুই হাতে যাবে, আবার মাথায় যাবে। এই যে এগুলো দিয়ে আমাদের রক্তটা পরিবহন করতেছে, এগুলো কেন করতেছে এটা আগে আগে জানতে হবে, যে আমাদের এই রক্তটা কেন ভ্রমণ করা দরকার। তো প্রথমত ধরো, তুমি যখন খাবারটা খাও, খাবার থাকে তোমার হচ্ছে পেটে, তো পাকস্থলীতে আর কি, এটা ধরো পাকস্থলী। তো এই পাকস্থলীতে তুমি খাবার খাওয়ার পর খাবার ভেঙে আমরা পাই হচ্ছে এটিপি বা অন্যান্য পুষ্টি উপাদান। তুমি যেটাই খাও সেটাই তো অ্যাকচুয়ালি আমরা মুখ দিয়ে খাই, সেটা আমাদের পাকস্থলীতে যায়। তো পাকস্থলী থেকে পরবর্তীতে আমাদের রক্ত, এই যে রক্ত আছে, এই রক্তের সাথে আমাদের পুষ্টি উপাদানগুলো মিশে যায়, অথবা রক্ত যে নালীটা আছে সেখানে শোষিত হয়, আমাদের অন্ত্রে শোষিত হয়। এগুলো পরিপাকে আমরা ভালো করে বুঝতে পারবো। তো ধরো, এই যে রক্তের সাথে আমাদের এটিপি বা অন্যান্য পুষ্টি উপাদান মিশে গেল, তো তার মানে রক্ত আমাদের, আমরা যে খাবারটা খাই সেখান থেকে যে পুষ্টিটা পাই, সেই পুষ্টিটা সারা দেহে পরিবহন পরিবহন করে। এটা হচ্ছে একটা কাজ। তার মানে কি? আমি যদি এখানে লিখি, 1 নাম্বার হচ্ছে পুষ্টি পরিবহন। পুষ্টি পরিবহন। আচ্ছা, এবার দেখো 2 নাম্বার দেখো, আমরা অক্সিজেন গ্রহণ করি আর কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি। So, এই যে কার্বন ডাই অক্সাইডের আদান প্রদান, অক্সিজেনের আদান প্রদান যেটা হয়, এটা তো আমরা আসলে রক্তের মাধ্যমেই করি, ফুসফুস থেকে আসে, তারপরে সেটা হচ্ছে রক্তের সাথে মিশে যায়। তার মানে 2 নাম্বারে হচ্ছে শ্বসন, যে গ্যাসটা আছে অর্থাৎ কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, শ্বসন গ্যাস পরিবহন। পরিবহন। এবার ধরো হচ্ছে 3 নাম্বার, ধরো তোমার পায়ে কোনো একটা কিছু এখানে হয়েছে, বা কোনো একটা জীবাণু সেখানে গেছে। তো সেখানে তুমি কোনো একটা হরমোন পাঠাতে চাচ্ছ, বা সেখানে শুধু শুধু পায়ে না, বা তোমার ধরো হচ্ছে পেটে কোনো একটা প্রবলেম হয়েছে বা কোনো একটা কাজ করতে হবে, সেখানে তুমি হরমোনের মাধ্যমে সে কাজটা করবে, সেখানে হরমোন গিয়ে কাজটা করবে। এখন হরমোনের জন্য তার আলাদা করে কোনো নালী নাই আমাদের দেহে, বা হরমোন হচ্ছে একদম তোমার দেহের মধ্যে গড়ে গড়ে যেতে পারবে না, এটা যাওয়ার জন্য একটা পথ দরকার। তো আমাদের দেহের মধ্যে যেহেতু অলরেডি নালা করা আছে, ড্রেনটা করা আছে, ড্রেনটা হচ্ছে আমাদের রক্তনালী, এবং এই ড্রেনের মধ্যে অলরেডি পানির স্রোত চলতেছে। সেই পানির স্রোতের সাথে তখন হরমোনটা মিশে যায়। তো এই যে হরমোনটা, এই হচ্ছে আমাদের রক্তের মাধ্যমে পরিবহন হয়। শুধু হরমোন না, যেমন ধরো আমাদের যে হচ্ছে খাবারটা খাই, খাবার খাওয়ার সময় শুধুমাত্র যে পুষ্টি উপাদানগুলো রক্তের সাথে মিশে এরকমও না, কিছু কিছু বজ্র পদার্থ আছে যেগুলো আমাদের দেহের জন্য ক্ষতিকর, সেটাও আমাদের রক্তের সাথে মিশে। তো এই জন্য আমরা বলি যে রক্ত আমাদের বজ্র পদার্থগুলো পরিবহন করে কোথায় নিয়ে যায়? কিডনিতে নিয়ে যায়। কিডনিতে নিয়ে যাওয়ার পরে কি হয়? কিডনি সেটা মূত্র করে হচ্ছে বের করে দেয়। এটা। আবার দেখো, আমরা উচ্চ রক্তচাপ, নিম্ন রক্তচাপ পড়ছিলাম, সেখানে কি হয়? আমাদের যে পানির যে ভারসাম্যটা আছে সেটা নিয়ন্ত্রণ করে, যে পানিতে শরীরে পানি কম নাকি বেশি, এটা নিয়ন্ত্রণ করে। তার মানে 5 নাম্বারে যদি আমরা বলি যে পানি সাম্য রক্ষা করে, তাহলে কোনো প্রবলেম আসলে হবে না। পানি সাম্য রক্ষা। এরপর দেখো 6 নাম্বারে, আমাদের দেহে
কখনো কখনো হচ্ছে তোমার আহ তাপমাত্রা যেটা, অর্থাৎ নর্মালি আমাদের দেহে তাপমাত্রা থাকে কত, 98 ডিগ্রি না, না 94 ডিগ্রি, 98 ডিগ্রি, এবং এটা হচ্ছে তোমার 36 থেকে 38 ফারেনহাইট। সেলসিয়াস না ফারেনহাইট বলো তো, একজন বলো। 36 থেকে 38, এটা সেলসিয়াস নাকি ফারেনহাইট? ফারেনহাইট। ফারেনহাইট, তাই না? হ্যাঁ। 98 ডিগ্রি ফারেনহাইট, 98 ফারেনহাইট, আর হচ্ছে 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটা যদি তুমি বললা ফারেনহাইট, 98 ডিগ্রি যদি সেলসিয়াস হয়, যদি আমাদের নর্মাল তাপমাত্রা যদি 98 ডিগ্রি সেলসিয়াস হয়, আমাদের দেহ তো টকবক করে ফোটা শুরু করে দিবে। তাহলে আমাদের দেহের এই যে তাপমাত্রাটা আছে, এই তাপমাত্রা কিন্তু নিয়ন্ত্রণে রক্তের ভূমিকা আছে। তো তার মানে দেহের যে উষ্ণতা, উষ্ণতাতে হচ্ছে রক্তের ভূমিকাটা আছে। আবার দেখো, আমরা ধরো কোনো খাবার খাইছি, সেখানে ধরো কোনো কারণে হচ্ছে আমাদের দেহে ধরো সোডিয়াম যুক্ত যে খাবারগুলো আছে সেগুলো বেশি খাইছি। তো এই যে সোডিয়ামে হচ্ছে একটা আয়ন, তারপরে ধরো পটাশিয়াম, যেমন ধরো হচ্ছে আমরা যখন ডাবের পানিটা খাই, ডাবের পানিতে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে। তো এই যে তুমি পটাশিয়ামটা খাইলা, এটা খাওয়ার পরে আমাদের দেহে গেল, পেটের মধ্যে গেল, তারপরে অন্তর শোষিত করলো। শোষিত করার পরে এই যে আয়ন গুলো আছে, এই আয়ন গুলো পরিবহন কে করবে? রক্ত ছাড়া আসলে আমাদের দেহের মধ্যে পরিবহন করার মতো কেউ নাই। সো তখন আমাদের আয়ন পরিবহনটা করবে হচ্ছে রক্ত। বা আয়ন পরিবহন বা আয়নের সাম্যতাও রক্ষা করতে পারে। আয়নের সাম্যতা রক্ষা কিভাবে করবে, এটা আমরা যখন হচ্ছে তোমার অধ্যায়টা পড়বো, রিটেন অধ্যায়টা পড়বো, তখন বুঝতে পারবো। তো আয়ন পরিবহন বা আয়ন সাম্যতা রক্ষা করতে পারবে। এরপরে ধরো হচ্ছে যে তোমার দেহের মধ্যে কোনো জীবাণু প্রবেশ করলো, তো তখন জীবাণুটা কি মারে? হোয়াইট ব্লাড সেল, যেটা হচ্ছে ডাব্লিউবিসি। তো ডাব্লিউবিসি যেহেতু একটা রক্তের উপাদান, সো এই যে প্রতিরক্ষার কাজটা কি করতেছে? রক্ত আলটিমেটলি করতেছে। এরপরে ধরো হচ্ছে যে সঞ্চিত খাদ্য পরিবহন বলছি। আবার আমাদের এই যে রক্তগুলো আছে, তো এই যে রক্তের মধ্যে বিভিন্ন ধরনের প্রোটিন থাকে, যার মধ্যে একটা প্রোটিন হচ্ছে প্লাজমা প্রোটিন। প্লাজমা প্রোটিন, এই প্লাজমা প্রোটিন গুলো আমাদের দেহের যে প্রোটিনটা আছে সেটা চাইলে সঞ্চয় করতে পারে। সো যেহেতু রক্ত আমাদের হচ্ছে আহ সঞ্চয় করার জন্য ভূমিকা রাখতেছে, এই জন্য এটাকে আমরা বলতে পারি হচ্ছে যে সঞ্চয় ভান্ডার। এগুলো লিখে নেওয়া লাগবে না, এগুলো বইয়ে আছে, আমি তোমাদের একটু বুঝাই দিচ্ছি আর কি। সঞ্চয় ভান্ডার। তারপরে রোগ নির্ণয়ের ক্ষেত্রে রক্ত দরকার, ধরো ব্লাড টেস্ট করা হয় কোনো রোগ হয়েছে কিনা সেটা দরকার। তারপরে ধরো হচ্ছে দেহের অভ্যন্তরীণ যে ভারসাম্য, রক্ত ঠিকঠাক আছে কিনা, রক্ত কম বেশি আছে কিনা, এটার জন্য আসলে রক্তই দরকার। তারপরে হচ্ছে অম্লক্ষারের সাম্য ব্যবস্থা, মানে পিএইচ যে নির্ণয়। আমাদের রক্তের পিএইচ কত জানো? রক্তের পিএইচ হচ্ছে কত বলতো? 7.35 থেকে 7.45 পর্যন্ত। এই যে এটা হচ্ছে রক্তের পিএইচ। এখন দেখো, আমরা জানি পিএইচ যদি 7-এর আগে হয় সেটা হয় অ্যাসিডিক, আর যদি 7-এর পরে হয় তাহলে হয় হচ্ছে বেস বা ক্ষার, বেসিক। যেহেতু এটা 7-এর পরে, এই জন্য রক্তকে আমরা বলি হচ্ছে ক্ষারীয়। এখন 7 এবং 7-এর পরে একটু, তার মানে খুব একটা বেশি কিন্তু যায়নি, এই জন্য এটাকে আমরা বলি হচ্ছে ঈষৎ ক্ষারীয় বা অল্প পরিমাণ ক্ষারীয়। তার মানে দেখো, রক্তটা কিন্তু হচ্ছে খুব একটা বেশি ক্ষারীয় তাও না, ঈষৎ ক্ষারীয় বা খুব কম পরিমাণে ক্ষারীয়। এখন একই সাথে আবার রক্তের টেস্ট হচ্ছে নোনতা। তোমরা যারা রক্ত খেয়ে দেখছো তারা এটা বোঝার কথা যে রক্তের টেস্ট হচ্ছে নোনতা। তো একটু আগে আমরা বললাম যে আমাদের দেহের যে তাপমাত্রা, অ্যাকচুয়ালি আমাদের দেহের তাপমাত্রা বলতে আমরা বুঝি হচ্ছে রক্তেরই তাপমাত্রা। সেটা হচ্ছে কত থেকে 36 থেকে 38, বলো ডিগ্রি সেলসিয়াস না ফারেনহাইট? আবার বলেন প্রিয়া। আমাদের দেহের যে তাপমাত্রা সেটা হচ্ছে রক্তের তাপমাত্রার সমান। এখন একটু আগে আমি বললাম যে এটা 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস নাকি ফারেনহাইট? ডিগ্রি সেলসিয়াস। ডিগ্রি সেলসিয়াস, হ্যাঁ। তো দেখো, আমরা এখানে রক্তের বেশ কিছু বৈশিষ্ট্য নিয়ে পড়লাম। সেটা হচ্ছে যে, যদি এখানে লিখি যে প্রথমত, এগুলো লিখে নিও না, বইয়ে আছে, আমি পরে বই দাগাই দিব। যে রক্তের যে তাপমাত্রা, রক্তের তাপমাত্রা হচ্ছে 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। এবং এর
পিএইচ হচ্ছে 7.35 থেকে 7.45। এটা হচ্ছে সামান্য ক্ষারীয় বা ঈষৎ ক্ষারীয়। সামান্য ক্ষারীয়। এরপর আমাদের দেহের যে মোট ওজন আছে, আমাদের দেহের মোট ওজন ধরো হচ্ছে কেউ একটা যদি 100 কেজি হয়, তার দেহে মোট রক্ত থাকবে হচ্ছে 8 কেজি। 8 কেজি, তাহলে বলো তো এটা কত পার্সেন্ট হলো? 100 কেজিতে যদি 8 কেজি থাকে, তার মানে এটা হচ্ছে 8%। সো আমাদের দেহের মোট ওজনের মোট ওজনের 8% হলো রক্ত। এরপরে ধরো হচ্ছে যে, দেখো, এটা যদি পানি হয়, ধরো, আচ্ছা গ্লাস আঁকাই। এটা ধরো একটা হচ্ছে গ্লাস, এই গ্লাসের মধ্যে পানি আছে, এবং এটা একটা হচ্ছে বাটি। এই বাটির মধ্যে হলো রক্ত আছে। এই বাটির মধ্যে রক্ত আছে। এখন তুমি যে কাজটা করলা, এই গ্লাস থেকে পানিটা রক্তের উপর দিলা। এখন বলো যে এই বাটির উপরে যে রক্ত আছে, এই রক্তের উপর পানি ভাসবে, মানে পানিটা কি ভাসবে নাকি পানি নিচে চলে যাবে? কেউ একজন বলো। মিশে যাবে, উপরেও যাবে না, নিচেও যাবে না। মিশে যাবে? কিন্তু না, রক্তের সাথে পানি এভাবে মিশবে না। তোমরা খেয়াল করছো কিনা জানি না। পানির যে হচ্ছে আপেক্ষিক যে গুরুত্ব, পানির আপেক্ষিক গুরুত্ব ধরা হয় 1, আর রক্তের আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 1.065, যেটা হচ্ছে পানির থেকে বেশি। তো যেটার আপেক্ষিক গুরুত্ব পানির থেকে বেশি, সেটা হচ্ছে পানিতে ভাসবে না, সেটা হচ্ছে পানিতে ডুবে যাবে। তার মানে তুমি যদি এই যে রক্তের উপর পানি দাও, সে পানিটা উপরে থাকবে আর রক্তটা হচ্ছে নিচে চলে যাবে। তার মানে যেটা দাঁড়াবে, নিচে থাকবে হচ্ছে রক্ত, উপরে থাকবে হচ্ছে পানি। এইরকম হচ্ছে আমাদের ঘটনাটা ঘটবে। এটা তোমরা চাইলে বাসায় একটু ট্রাই করে দেখতে পারো। সেটা মুরগির রক্ত হোক বা গরুর রক্ত হোক বা নিজের রক্ত হোক। এখন নিজের তো 1 গ্লাস রক্ত বের করতে পারবে না, এটা সামনে কোরবানির ঈদ আছে, তখন দেখতে পারবে এটা। তো এই যে দেখো, তার মানে রক্ত কিন্তু হচ্ছে, এর আপেক্ষিক গুরুত্ব, রক্তের যে আপেক্ষিক গুরুত্ব সেটা হচ্ছে পানির থেকে বেশি। সো আপেক্ষিক গুরুত্ব 1.065, এটা। আচ্ছা, তারপরে দেখো যে, ধরো কোনো একটা জায়গায় তুমি হচ্ছে একটা, এরকম একটা স্লাইড আছে, তুমি এর ওপর মধু রাখছো এবং হচ্ছে পানিও রাখছো। বলো, পানি যে স্পিডে এখানে গড়ায় গড়ায় যাবে, মধু কি সেই স্পিডে গড়ায় গড়ায় যাবে? মধু যাবে হচ্ছে আস্তে আস্তে, যাবে না? হ্যাঁ। হ্যাঁ। কারণ কি, মধু হচ্ছে আঠা বেশি, বা ধরো এর হচ্ছে মধু হচ্ছে আঠালো, পানি কিন্তু অতটা আঠালো না। তো এই যে মধুটা পরে পরে যাচ্ছে, তার মানে মধুর আঠালো বেশি। এই যে আঠালো বেশি, এটাকে বলা হয় সান্দ্রতা। আঠাত্ব বা গাঢ়ত্ব, এটাকে বলা হয় সান্দ্রতা। এখন পানির থেকে রক্তটা একটু ঘন না? পানির থেকে হ্যাঁ। হ্যাঁ। রক্তটা একটু ঘন, প্লাস হচ্ছে পানির থেকে রক্তটা একটু আঠালো। এই জন্য পানির থেকে রক্তের যে সান্দ্রতা, সেটা বেশি হয়। কত গুণ বেশি? পানির থেকে রক্তের সান্দ্রতা প্রায় হচ্ছে 5 গুণ বেশি। তার মানে পানি যে স্পিডে যাবে, রক্ত কিন্তু সেই স্পিডে যাবে না, তার থেকে একটু আস্তে আস্তেই যাবে। ক্লিয়ার এ পর্যন্ত? জি ভাইয়া। এবং জি একটু আগে, ভাইয়া। হ্যাঁ, একটু আগে আমরা বললাম যে আমাদের দেহের মোট ওজনের 8% রক্ত থাকে। তো এটা আনুমানিক হিসেবে একটা সুস্থ মানুষের দেহে ধরা হয় যে 5 থেকে 6 লিটার রক্ত আছে একটা সুস্থ মানুষের দেহে। এটা ডিপেন্ড করে তার হচ্ছে আকার আকৃতির উপর। এখন কেউ যদি হচ্ছে ধরো শিশু বাচ্চা, তার তো আর 5 থেকে 6 লিটার রক্ত থাকবে না। এটা একটা হচ্ছে সুস্থ মানুষ প্লাস পূর্ণবয়স্ক। তার মানে কি, এটা কখন হবে? পূর্ণবয়স্ক প্লাস হচ্ছে সুস্থ। অসুস্থ হলে আবার তার একটু পরিবর্তন হবে। যদি এখন এই যে কয়টা বৈশিষ্ট্য আমরা লিখলাম, এগুলো আমাদের বইয়ে আছে, বাট বই তো আসলে পড়লে, তোমরা রিডিং করলে বুঝতে পারবে না। এখন আমি যে বুঝাই দিলাম, আশা করি সবগুলো লাইন আমাদের মনে থাকার কথা।
তো একটু আগে আমরা দেখো বললাম যে ধরো তুমি এবার কোনো একটা টিউবের মধ্যে রক্ত নিছো, এটা ধরো একটা টেস্ট টিউব। এই টেস্ট টিউবের মধ্যে তুমি এবার ধরো রক্তটা নিছো, তুমি টেস্ট টিউবের মধ্যে রক্তটা নিলা। এখন আমরা তো জানি রক্তের মধ্যে কি কি আছে, জানি না যে রক্তের মধ্যে আমরা পানি পাবো, তারপরে রক্তের মধ্যে আমরা পাবো হচ্ছে কঠিন পদার্থ পাবো, এরপরে আমরা পাবো হচ্ছে খনিজ লবণ পাবো, খনিজ লবণ পাবো। তো এই যে দেখো, আবার একই সাথে হচ্ছে রক্ত কণিকাও পাবো, রক্ত কণিকা এটাও পাবো। তো পানি বা হচ্ছে যেটাকে আমরা বলি রক্ত রস। তো তুমি যদি কোনো একটা টেস্ট টিউবের মধ্যে এরকম রক্তটা নাও, সেই টেস্ট টিউবের মধ্যে আমরা দুইটা ভাগ করব। যার কঠিন পদার্থ যেগুলো বা যেগুলো রক্ত কণিকা সেগুলো থাকবে নিচের দিকে, আর যেটা রক্তরস সেটা থাকবে গ্লাসের উপরের দিকে, গ্লাস বা হচ্ছে টেস্ট টিউবের উপরের দিকে। তো এই যে রক্ত কণিকা এটা থাকবে হচ্ছে 45%, এবং বাকি 55% হচ্ছে রক্তরস। তার মানে পানি বা রক্তরস হচ্ছে 55% এবং রক্ত কণিকা হচ্ছে 45%। এই যে পানি বা রক্তরস যেটাকে আমরা বলি প্লাজমা, এই প্লাজমাটা হচ্ছে 55%, এবং রক্তকণিকা যেটা সেটা হচ্ছে 45%। তো এই যে প্লাজমা বললাম, এই প্লাজমার মধ্যে বেশ কিছু ধরনের প্রোটিন থাকে, যেগুলোকে আমরা বলি হচ্ছে প্লাজমা প্রোটিন। তো দেখো এগুলো পড়ছো মনে হয় তোমরা, যে অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন, প্রথমব্রিন, এগুলো পড়ছো না? এগুলো পড়ার কথা। জি এগুলো ভাইয়া। হচ্ছে যখন ক্লাস 9 ছিল তখন হচ্ছে হাত কেটে যাওয়ার পর কোনটা কিভাবে কাজে লাগে এটা ছিল। তো আমি একটু লিখে দেই যে অ্যালবুমিন, তারপরে হচ্ছে গ্লোবিউলিন, তারপরে হচ্ছে প্রোথ্রম্বিন, তারপরে হচ্ছে ফাইব্রিনোজেন। এরা হচ্ছে আমাদের রক্তের মধ্যে যে প্লাজমা আছে এবং সেই প্লাজমা গুলোর যে প্রোটিন, তারা হচ্ছে এই চারটা। এগুলোকে মনে রাখা যায় হচ্ছে GPA 5 দিয়ে। জিতে হচ্ছে গ্লোবিউলিন, পিতে হচ্ছে প্রথমব্রিন, এতে হচ্ছে অ্যালবুমিন, আর হচ্ছে ফাইভতে হচ্ছে ফাইব্রিনোজেন। এখন বলো এই পৃষ্ঠায় আমি যেগুলো যেগুলো লিখছি এগুলো কি সব বুঝতে পারছো কিনা? হ্যাঁ জি ভাইয়া। ভাইয়া। এখন এই যে অ্যালবুমিন এবং হচ্ছে গ্লোবিউলিন, অ্যালবুমিন এবং মিশে গেল, অ্যালবুমিন এবং গ্লোবিউলিন এরা হচ্ছে অক্সিজেন পরিবহন করে, একই সাথে আমাদের রক্তের পিএইচটা নিয়ন্ত্রণ করে। আর প্রথম ফাইব্রিনোজেন, যারা হচ্ছে রক্ত জমাট বাঁধতে সহায়তা করে, রক্ত জমাটে সহায়তা করে, পিএইচ নিয়ন্ত্রণ করে। ওকে, আমরা এখন একটু হচ্ছে আমাদের বইয়ে চলে যাব। তো আরেকটা হচ্ছে দেখো, এই যে রক্তের উপাদানের মধ্যে আমরা পাইলাম হচ্ছে রক্তরস। তো রক্তরস আলটিমেটলি কি কাজ করে আমাদের দেহে? রক্ত যে কাজগুলো করে, রক্তরস তো একই কথা। তো যদি ধরো রক্ত, একটু আগে আমরা রক্তের বিভিন্ন ধরনের কাজ করলাম, যে সেটা কি কি করে, তো রক্তরস আসলে ওই কাজগুলোই করবে। যেমন ধরো হচ্ছে আমাদের দেহের যে তারল্য, বা হচ্ছে আমাদের দেহের যে হচ্ছে পানির যে ভারসাম্যটা সেটা রক্ষা করে, পরিপাকের পর যে খাদ্য সার বা পুষ্টি উপাদান সেটা পরিবহন করে। তারপরে ধরো কোনো একটা কোষ বা টিস্যু থেকে যে বজ্র পরিবহন করতে হবে সেটা রক্তরসের সাথে মিশেইতে করে। তারপরে ধরো হচ্ছে যে কার্বন ডাই অক্সাইড যেটা আসে, সো এটা হচ্ছে রক্তরসের সাথে মিশে থাকে। তারপরে রক্ত জমাট বাঁধার জন্য এই যে আমাদের এখানে পাইলাম, রক্ত জমাট বাঁধার জন্য প্রথমবিন, ফাইব্রিনোজেন, এরা কোথায় থাকে? এরা রক্তরসে থাকে। তারপরে দেখো পিএইচ নিয়ন্ত্রণ বা অম্লক্ষার যে নিয়ন্ত্রণ তারা কারা করে? রক্তরস করে বা রক্তরসে প্লাজমা প্রোটিন করে। তো আলটিমেটলি এগুলো কি করতেছে? রক্তরসই করতেছে। ক্লিয়ার? আচ্ছা, আমরা এখন একটু বই থেকে দেখি যে আমরা এগুলো পড়ছি কিনা। আমার এই বইয়ে যেগুলো হচ্ছে সবুজ কালার দিয়ে আন্ডারলাইন করা আছে সেগুলো হচ্ছে মেডিকেলের প্রশ্ন।
কোন সালে আসছে সেটাও লেখা আছে এখানে। আর যেগুলো আন্ডারলাইন করা আছে সেগুলো রেটিনা থেকে দাগানো, আহ, মানে সম্ভাব্য প্রশ্ন। তো আমি তোমাদেরকে পরবর্তী পিডিএফটা দিয়ে দিব, এখন লাগবে না, এখন হয়ে পড়লে আসলে হবে না, যখন অ্যাডমিশনের সময় হবে তখন অ্যাডমিশনে পড়া হবে। যাই হোক, দেখো কি বলছে। রক্তরস নামক তরল মাতৃকায় ভাসমান তিন ধরনের রক্তকণিকা নিয়ে গঠিত টিস্যুকে বলা হয় রক্ত। তাহলে এখানে রক্তের যে সংজ্ঞাটা সেটা দেওয়া আছে, এবং এটা হচ্ছে রক্ত হচ্ছে তরল যোজক কলা, যার মধ্যে তিন ধরনের রক্তকণিকা থাকে। কি কি? আরবিসি, ডাব্লিউবিসি এবং হচ্ছে প্লেটলেট বা অনুচক্রিকা। তো রক্তের মাধ্যমে বিভিন্ন রক্তবাহিকা দেহের সকল কোষে পুষ্টি, ইলেকট্রোলাইট, হরমোন, ভিটামিন, অ্যান্টিবডি, অক্সিজেন, ইমিউন কোষ ইত্যাদি বহন করে, এবং কার্বন ডাই অক্সাইড ও বজ্র পদার্থ প্রত্যারিত করে, মানে বের করে দেয়। একজন পূর্ণবয়স্ক সুস্থ মানব দেহে 5 থেকে 6 লিটার রক্ত থাকে, অর্থাৎ দেহের মোট ওজনের 8% রক্ত। রক্ত সামান্য ক্ষারীয়, পিএইচ 7.35 থেকে 7.45, গড়ে হচ্ছে 7.4, এবং তাপমাত্রা হচ্ছে 46 থেকে 48 ডিগ্রি, সরি 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। এবং রক্তের যে আপেক্ষিক গুরুত্ব সেটা পানির থেকে বেশি, এবং এটা কত? 1.065। এবং অজৈব লবণের উপস্থিতির জন্য রক্তের স্বাদ হচ্ছে নোনতা হয়। তো রক্তের স্বাদ কেন নোনতা হয়? একটু আগে আমরা বললাম যে রক্তে হচ্ছে খেয়ে দেখলে লাগবে নোনতা, এর মধ্যে হচ্ছে অজৈব লবণ থাকে। এরপরে সুনির্দিষ্ট বাহিকার মাধ্যমে রক্ত দেহে সবখানে সঞ্চালিত হয়। এখানে সুনির্দিষ্ট বাহিকা বলতে আমরা বুঝি হচ্ছে রক্তনালীগুলোর সেই ধমনী বা শিরা। এরপরে বলছি যে রক্তের সান্দ্রতা বা আঠাত্ব বা গাঢ়ত্ব পানির তুলনায় প্রায় 5 গুণ বেশি। লোহিত রক্তকণিকা ও প্লাজমা প্রোটিনের জন্য মূলত এটি হয়ে থাকে। তার মানে পানির মধ্যে যদি তুমি লোহিত রক্তকণিকা প্লাজমা প্রোটিন দাও, সেটা হচ্ছে ওরকম আঠালো বা গাঢ় হয়ে যাবে। কিন্তু যেহেতু পানির মধ্যে কিছু নাই, এই জন্য পানির যে সান্দ্রতা বা আঠালো সেটা কম, এবং রক্তেরটা হচ্ছে বেশি। তারপরে আসি রক্তের সাধারণ কার্যাবলী, এটা আমরা পড়ছি। প্রথমত হচ্ছে পুষ্টি পরিবহন, শ্বসন গ্যাস পরিবহন, বিপাক নিয়ন্ত্রণ, বজ্র পদার্থ পরিবহন, পানি সাম্য নিয়ন্ত্রণ, দেহের উষ্ণতা নিয়ন্ত্রণ, আয়নের সমতা রক্ষা, দেহের প্রতিরক্ষা, সেটা ডাব্লিউবিসি দিয়ে ফ্যাগোসাইটোসিস করে। তারপরে অ্যান্টিবডি অ্যান্টিবডি উৎপাদন করে, এটা করে। তারপরে 9 নম্বরে হচ্ছে সঞ্চয় অঙ্গ থেকে খাদ্য পরিবহন, সঞ্চয় ভান্ডার, এই যে আমরা বললাম যে প্লাজমা প্রোটিন দেহের প্রোটিন সঞ্চয় ভান্ডার হিসেবে কাজ করে। এরপরে অম্লক্ষারের সাম্য নিয়ন্ত্রণ, এরপরে রক্তক্ষরণ প্রতিরোধ, সেটা হচ্ছে প্লাজমা প্রোটিন দিয়ে করে। অভ্যন্তরীণ যে ভারসাম্যটা সেটা রক্ষা করে। এই যে আমাদের ভারসাম্য যেটা, সেটাকে বলা হয় হোমিওস্ট্যাসিস। দেহের যে ভারসাম্য, এটা কিডনিতে পাবা, এটা হৃৎপিণ্ডে পাবা, এটা রক্তের এখানে পাবা, এটা হচ্ছে হোমিওস্ট্যাসিস। এরপর রোগ নির্ণয়ের জন্য রক্ত ব্যবহার করা হয়। এরপরে আসি রক্তের উপাদান। তো আমরা যদি টেস্ট টিউবে রক্ত নিয়ে সেন্ট্রিফিউগাল যন্ত্রে ঘোরালে রক্ত দুটি স্তরে বিভক্ত হয়ে পড়ে। উপরের হালকা হলুদ বর্ণে প্রায় 55% রক্ত স্তরটি হচ্ছে রক্তরস বা প্লাজমা, যেটা আমরা একটু আগে দেখলাম যে টেস্ট টিউবের মধ্যে। এবং নিচের গাঢ় বাকি যে 45 অংশ থাকে সেগুলোকে বলা হয় রক্তকণিকা। স্বাভাবিক অবস্থায় রক্তকণিকাগুলো রক্তরসে ভাসমান থাকে। লোহিত রক্তকণিকার আধিক্যের কারণে রক্ত লাল দেখায়, অর্থাৎ আমাদের যে রক্তটা ধরো ওই 55% যেটা ছিল সেটা তো হলুদ বর্ণের, এবং বাকি যে 45 আছে এর মধ্যে আরবিসি এর পরিমাণ সব থেকে বেশি। আরবিসি আবার হয় লাল কালারের, রেড হয়। তো আরবিসি রেড কালার হয়, এই জন্য রক্ত আমাদের দেখায় লাল কালার। নিচে এটাই বলছে। তারপরে এখানে আসি রক্ত বা প্লাজমা। রক্তরস বা প্লাজমা হচ্ছে রক্তের হালকা হলুদ বর্ণের তরল অংশ, যেখানে পানির পরিমাণ এত%। এগুলো আসলে এত কিছু মনে রাখা সম্ভব হয় না, পার্সেন্ট গুলো। আর আহ, ওইভাবে বিভিন্ন পরীক্ষাগুলোতেও আসে না, তোমরা জাস্ট এমনিতেই রিডিং করবা, দেখবে পড়লে একটু ভালো লাগবে, এটাই আর কি। এর মধ্যে অজৈব পদার্থ পাওয়া যায়, যার পরিমাণ হচ্ছে 0.95%। সেখানে অজৈব বলতে যেগুলো হচ্ছে আহ প্রাকৃতিক নয়, সেগুলো হচ্ছে অজৈব, বা যেটা তোমাদের মানে আমাদের দেহে যেটা তৈরি হতে পারে না সচরাচর, যেটা বাইরে থেকে খাওয়া লাগে, সেটাকে অজৈব হিসেবে ধরতে পারে। যেমন সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম বাইকার্বনেট, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, লৌহ, তামা, আয়োডিন ইত্যাদি। আবার ধরো জৈব পদার্থ, যেমন প্লাজমা প্রোটিন, এটা আমরা পড়লাম যে প্লাজমা প্রোটিন কি কি: অ্যালবুমিন, গ্লোবিউলিন, প্রথমবিন, ফাইব্রিনোজেন। দেখো এটা কিন্তু পরীক্ষায় আসছে। So, আমরা যেটা ভালো করে পড়ছি সেটা অবশ্যই পরীক্ষাতে আসছে। এরপরে নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ বা রেচন বর্জ্য, যেগুলো যেগুলো আমাদের দেহ থেকে বের হয়ে যায়। কি কি বের হয় এটা রেচন অধ্যায় পড়লে আরো ভালো হবে। যেমন হচ্ছে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, জ্যান্থিন, অ্যামোনিয়া, এগুলো।
অন্যান্য পদার্থের মধ্যে আছে গ্লুকোজ, ফ্যাট, কোলেস্টেরল, হরমোন, ডট 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 ডট। রক্তরসের কাজ আমি একটু আগে পড়ে দিলাম। রক্তরসের প্রথম যে কাজ সেটা হচ্ছে তারল্য রক্ষা করা। ভাসমান রক্তকণিকা অন্যান্য দ্রবীভূত পদার্থ দেহের সর্বত্র পরিবহন করে। আচ্ছা, রিডিং করে না দিয়ে আমি এটা বলেই দিছি, তোমরা এটা রিডিংটা করে নিও। আচ্ছা বলো, এই পর্যন্ত আমরা রক্ত এবং রক্তরস নিয়ে পড়লাম। কারো কি কোনো প্রবলেম আছে, বুঝতে সমস্যা? না ভাই। তাহলে আমি একটু প্রশ্ন ধরে দেখি কি অবস্থা। ধরবো? আচ্ছা, যদি কখন আছো এখানে, শুরু হইলে না কিছুক্ষণ আগে? ভাইয়া কিছুক্ষণ আগে 10 মিনিটের মতো হলো। আচ্ছা, আমি তো ইউটিউবে রেকর্ডেড দিবনি, সেটা পরে একটু ফুল দেখে নিও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো আমি হচ্ছে টুকটাক একটু প্রশ্ন ধরি যেগুলো মেডিকেলে আসছে। এখন বলো, কে বলবা? নামিলা বলবা যে রক্তরস বা প্লাজমার কালার কি? রক্তরস বা প্লাজমার কালার কি? হুম, বলো বলো, নাবিলা। জি ভাইয়া, আরেকবার বলেন। রক্তরস বা প্লাজমা এটা কোন রঙের হয়? হলুদ। হালকা হলুদ। তারপরে সামিয়া বলবা, আমাদের রক্তে প্লাজমা প্রোটিন গুলো পাওয়া যায়, প্লাজমা প্রোটিন গুলোর নাম বলো। সামিয়া আপু, প্লাজমা প্রোটিন গুলোর নাম বলো। তুমি কি ক্লাসে আসো? আচ্ছা, সামিয়া খাইতে গেছে। রুফাইদা বলো, প্লাজমা প্রোটিন গুলোর নাম বলো। অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন আর হচ্ছে প্রথমবিন। এখন বলো তো, আমরা হচ্ছে অ্যালবুমিন আর গ্লোবিউলিন এরা কি কাজ করে? অক্সিজেন আর পিএইচ নিয়ন্ত্রণ করে। আর বাকি দুইটা? আর বাকি দুটা হচ্ছে কি করে, রক্ত কি জানি তঞ্চন করে। ভুলে গেছি। রক্ত তঞ্চন করে। হ্যাঁ, এরপরে সারা বলবা, রক্তের তাপমাত্রা কত? সারা, রক্তের তাপমাত্রা কত? আচ্ছা, সারা আপু মনে হয় নাই, খাইতে গেছে। তো আমরা রক্ত এবং রক্তরস নিয়ে মোটামুটি হচ্ছে যেগুলো বলা দরকার সেগুলো বলছি। আমরা এখন চলে যাব হলো রক্তকণিকাতে। রক্তকণিকা বলতে আমরা কি বুঝি, তার আগে আমাদের একটা বইয়ে একটা ডায়াগ্রাম আছে। এটা হচ্ছে একটু পড়তে হবে, কোনটা কোনটা পড়তে হবে সেটা আমি এখানে মার্ক করে দিব, তাহলে একটু সহজ হয়ে যাবে। যেমন ধরো, প্রথমে রক্তকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে রক্তরস বা প্লাজমা এবং আরেকটা হচ্ছে রক্তকণিকা। এবং এই রক্তরস এবং প্লাজমার যে পরিমাণটা, এই পার্সেন্টটাকে মনে রাখতে হবে। এটা আমরা দেখলাম। এখন এই যে রক্তরস বা প্লাজমা এটাকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে পানি এবং আরেকটা হচ্ছে কঠিন পদার্থ। এই কঠিন পদার্থকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে জৈব উপাদান, একটা হচ্ছে অজৈব উপাদান। এবং অজৈব গুলো কি কি আমরা উপরে পড়লাম, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, লৌহ, তামা, ডট 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 ইত্যাদি। আর জৈব উপাদান, জৈব গুলো হচ্ছে প্লাজমা প্রোটিন, অ্যালবুমিন, গ্লোবিউলিন, প্রথমবিন, ফাইব্রিনোজেন এবং ক্লোটিং ফ্যাক্টর। ক্লোটিং ফ্যাক্টর কি এটা আমরা পরে আসতেছি। তার মানে আমাদের এক সাইড পড়া শেষ। এবার আসি রক্তকণিকা। রক্তকণিকা হচ্ছে তিন প্রকার: লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং হচ্ছে অনুচক্রিকা। তো লোহিত রক্তকণিকার কোনো প্রকার নেই, অনুচক্রিকার বা প্লেটলেট এর কোনো প্রকার নাই। প্রকার আছে হচ্ছে শ্বেত রক্তকণিকা, যেটা আমরা বলি হচ্ছে ডাব্লিউবিসি। তো এই ডাব্লিউবিসি কে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে দানাদার, একটা হচ্ছে অদানাদার। দানাদার এবং হচ্ছে অদানাদার। তো দানাদার যেটা সেটা হচ্ছে গ্রানিউলোসাইট, গ্রানিউলোসাইট
এটা মানে হচ্ছে দানাদার। আর যার দানা নাই তার আগে জাস্ট আমরা শুধুমাত্র এ যুক্ত করে দিব, তাহলে হবে এক গ্রানুলোসাইট। দানাদার মানে হচ্ছে গ্রানুলোসাইট, আর যা এ নাই, যার হচ্ছে দানা নাই, সেটাকে বলি হচ্ছে এক গ্রানুলোসাইট। এখন এই যে দানাদার যারা আছে, দেখো আমরা যদি কোনো কিছু দানা বুঝতে চাই, দানা মানে কি, ধরো এটা একটা হচ্ছে উম পানি আছে, এর মধ্যে কিছু দানা আছে, সো এই দানাগুলোকে আমরা হচ্ছে ফিল করতে পারবো। সো যেখানে দানা আছে সেখানে ফিল করতে পারবো, আর যেটা দানা নাই সেখানে ফিল করতে পারবো না। দেখো এখানে গ্রানুলোসাইট বা যেটা হচ্ছে দানাদার, দানাদার যেটা হচ্ছে ফিল করা যাবে, এর সবগুলো নামের শেষে ফিল আছে, ইউসিনোফিল, বেসোফিল, নিউট্রোফিল। বাট যেগুলো হচ্ছে অদানাদার বা অ্যাগ্রেনোসাইট, এটাকে আর ফিল করা যায় না, এই জন্য এদের নামের মধ্যে কোনো ফিল নামক কোনো শব্দ নেই, যেমন হচ্ছে মনোসাইট এবং হচ্ছে লিম্ফোসাইট। যেমন দানাদার যেগুলো, সেগুলোকে ফিল করা যায়, এই জন্য নামের মধ্যে ফিল আছে। আর যারা দানাদার নয়, এদেরকে ফিল করা যায় না, এই জন্য এরা হচ্ছে, এদের নামের মধ্যে কোনো ফিল নাই, যেমন মনোসাইট এবং হচ্ছে লিম্ফোসাইট। বোঝা গেল এই পর্যন্ত? এই ছকটা কি বুঝতে পারছো? জি ভাইয়া। ঠিক আছে। এখন এই ধরো হচ্ছে মনোসাইট, এরা জীবাণু ভক্ষণ করে। লিম্ফোসাইট, এটা আমাদের প্রতিরক্ষায় সহায়তা করে। আবার বেসোফিল যেটা, এই হচ্ছে হিস্টামিন ক্ষরণ করে, যারা হচ্ছে পরে হচ্ছে অ্যালার্জিক রিয়াকশন করে। আবার ইউসিনোফিল, এরাও হচ্ছে তোমার অ্যালার্জি টাইপের কাজগুলোই করে। আর নিউট্রোফিল, এগুলো আমরা পরে আরো বিস্তারিত জানবো। আপাতত আমাদের এই ছকটা মনে রাখলে আমাদের সিকিউ এর অ্যান্সার করতে সুবিধা হবে। ধরো সিকিউ এ কোনো একটা জায়গায় হচ্ছে ফাঁকা রাখলো, রাখার পরে বললো যে ফাঁকা জায়গায় কি হবে সেটা ব্যাখ্যা করো, তাহলে ছকটা কিন্তু আমাদের পারতে হবে। আমাদের মনে হয় মিটিংটা এন্ড হয়ে যাবে একটু পর, আমরা আবার জয়েন দিব। তো এবার আসি হচ্ছে আমাদের লোহিত রক্তকণিকা বা আরবিসি, বা হচ্ছে রেড ব্লাড। আচ্ছা বলো, আরবিসির ফুল ফর্ম কি? সবাই লেখো তো একটু। ওই রেড ব্লাড, তারপরে সেল নাকি কর্পাসল নাকি কি, জাস্ট ওইটুকু লিখবা, সেল না কর্পাসল। টেক্সট করো, মানে সরি, চ্যাট চ্যাট বক্সে লিখো। আচ্ছা, নাবিলা বলছে কর্পাসল। তারপর রেড ব্লাড, ফায়দা বলছে কর্পাসল। সারা বলেছে কর্পাসল, হ্যাঁ। তো আমাদের, দেখো আমরা কিন্তু এতক্ষণ ধরে রক্তকণিকা রক্তকণিকা পড়ছি, আমরা কিন্তু বলিনি যে রক্তকোষ। তো যেহেতু কণিকা বলতেছি, এই জন্য এগুলো হচ্ছে কর্পাসল। এগুলো কিন্তু আগে সেল মনে করা হতো, পরবর্তী দেখা গেল যে না, এগুলো আর হচ্ছে সেল নাই, কারণ সেলের যে বৈশিষ্ট্যগুলো আছে এর মধ্যে সেই বৈশিষ্ট্যগুলো দেখা যায় না। এই জন্য এগুলোকে পরবর্তীতে হচ্ছে রক্তকণিকা বা তোমার হচ্ছে কর্পাসল বলা হয়েছে। তো দেখো, এই রেড ব্লাড সেল যেটা, এটা কালার যে হচ্ছে লাল কালার হবে, এটা আমরা বুঝতেই পারতেছি। এটা হচ্ছে কি কালার হবে? লাল কালার হবে, লাল। আমরা যেখানে যেখানে লাল পাবো